একটা অপিনিয়ন ছিল। জি বলেন। ম্যাম, আমার অ্যাটেন্ডেন্স শিটটা একটু চেক করবেন ম্যাম। আমার একদিন ক্লাসে অ্যাবসেন্ট আছে, আমি লেটে জয়েন করছিলাম, আমি তখন জানতাম না যে আপনি শুরুতেই অ্যাটেন্ডেন্স নিয়েছেন। তো পরবর্তীতে আমি মনে করি শেষে নেবেন, তো পরবর্তীতে ক্লাস শেষ হয়ে গেছে, পরে শুনতেছি প্রথমে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। আমিনুল ম্যাম, 006 00 কি আমিনুল করবেন? ইসলাম। জি ম্যাম। আচ্ছা আমিনুল, নেক্সট ক্লাসে যখন অ্যাটেন্ডেন্সটা নিতে থাকবো একটু মনে করে দিন, আমি দিয়ে দিব। জি ম্যাম, থ্যাংক ইউ। সো ম্যাম অফিশিয়ালি দিস ইজ লেকচার 5। ম্যাম একটু কথা ছিল ম্যাম। জি বলেন। ম্যাম মাসুদ বিন আমিন ম্যাম রোলটা কল করেন নাই। অবশ্যই রোল কল করেছে। রোল যদি আমার অ্যাটেন্ডেন্স শিটে থাকে আমি কারো রোলই বাদ দিইনি। ম্যাম একটু প্লিজ চেক করবেন। আপনি কি পরে লেট রেজিস্ট্রেশন? জি ম্যাম। আচ্ছা, আজকে ফার্স্ট ক্লাস করছেন? জি ম্যাম, আজকে ফার্স্ট ক্লাস। তো সেটা তো আমি জিজ্ঞাসা করলামই যে যারা যারা আজকে ফার্স্ট ক্লাস একটু হ্যান্ড রেজ করেন। ম্যাম ওই যে শাহনাজ ভাইয়ের সাথে কথা বলতেছিলেন তো তার জন্য। আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। মাসুদ বিন। ওকে, দিয়ে দিয়েছে, ডোন্ট ওয়ারি। So officially this ম্যাম is our থ্যাংক ইউ। lecture 5. In today's class we will talk about, last class আমরা যেমন দেখেছি যে what is state, how is state, what are the elements of state, এটা নিয়ে প্রচুর কথা হয়েছিল। তো ওখানে আপনাদের একটু প্রবলেম আছে, some of students doesn't get clear idea about territory। তো আমরা ওটা নিয়ে পড়বো, আর একবার একটু go through করে আসবো। দেন হচ্ছে গিয়ে আমরা আজকে টপিকে চলে যাব। আমি একটু শেয়ার করি আমি আসলে আজকে কি পড়বো। আজকে আমরা হচ্ছে গিয়ে মাই মিস্টেক, ডিভাইন অরিজিন থিওরি যেটাকে আমরা বলি, আমরা সেটা হচ্ছে সম্পর্কে জানবো। অর্থাৎ স্টেট যেটা আছে, আমরা যে রাষ্ট্র ব্যবস্থা যেটা বুঝি বা রাষ্ট্র কনসেপ্ট যেটা বুঝি, রাষ্ট্রটা কিভাবে আসলো, সেটার জন্য 4টা থিওরি আছে। 4টা থিওরির মধ্যে 2টা থিওরি খুব হচ্ছে গিয়ে ফেমাস। ওয়ান ইজ ডিভাইন অরিজিন থিওরি এন্ড অ্যানাদার ওয়ান ইজ ইভালুয়েশনারি থিওরি। সো আমরা হচ্ছে গিয়ে 2টা থিওরি পড়বো। বাকি 2টা থিওরি যেটা আছে ফোর্স থিওরি এন্ড সোশিও ইকোনমিক যে থিওরি, এগুলো হচ্ছে গিয়ে অনেকটা ক্ষেত্রে আমরা ওইভাবে মানে ইম্পর্টেন্স দেই না। তো ওই 2টা থিওরি সাথে স্কিপ করে যাব, পরে হচ্ছে এই 2টা থিওরিতে আমরা আসবো। এটা হচ্ছে আজকের ক্লাসের পড়া, মানে আজকে আমরা যে টপিকটা নিয়ে স্টার্ট করব সেটা। লাস্ট ক্লাসে আমরা যেটা আসলে পড়েছিলাম দ্যাট, এটা তো আজকের ক্লাসে যে রেফারেন্স সেই চ্যাপ্টারটা দিয়ে দিব। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ইট ওয়াজ অ্যাবাউট state, actually the nature of state, that means how a state what do we mean by state, what state mean by the political scientist or a philosopher. So সেখান থেকে আমরা জেনেছি যে state, it's a kind of community where people will live, they will have a specific space, and they will have a elected government who will govern them, and they have the power which is called sovereignty. When they have those 4 things, then that situation is called state. So state এর আমরা 4টা এলিমেন্ট পেয়েছিলাম। The first element was population. Population, territory, government, and sovereignty. So the first element was population. Populationটা নিয়ে আমরা ক্লিয়ার হয়েছে। আমরা একটু টেরিটরিতে আবারও যাচ্ছি। সো আমি কালকেই বলছিলাম যে দ্য সেকেন্ড এলিমেন্ট অফ স্টেট ইজ টেরিটরি। ম্যাক্সিমাম কেসে দেখা গিয়েছে যে পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা আছেন তারা এই টেরিটরিটাকে অ্যাজ এ মানে এলিমেন্ট হিসেবে মানতে অনেকটা ক্ষেত্রে নারাজ ছিল। তো তখন হচ্ছে গিয়ে তারা যথেষ্ট হচ্ছে টেরিটরিকে মানে ইগনোর করা বলতে বুঝাচ্ছি না, মানে টেরিটরি না হলেও হবে এভাবে তাদের একটা ওপিনিয়ন তারা অনেক ক্ষেত্রেই দিয়েছে। কিন্তু ফাইনালি আমরা যেটাকে বলতে পারি যে when we get some specific people or specific community, they can survive without a specific area. Obviously they have to live in a specific area. আমি মানে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ডিফারেন্ট প্লেসে থাকলে তাদেরকে নিয়ে একত্রে আসলে কোনোভাবে কাজ করা সম্ভব হয় না। I mean that. So সেই থেকেই আসলে সেই জায়গাটা থেকে টেরিটরি কনসেপ্টটা আসে যে আপনার হচ্ছে বিভিন্ন জায়গা মানে সব মানুষ একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করবে।
এরকম একটা কনসেপ্ট আসছে যে সব মানুষ একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করবে এবং সেখানে তারা তাদের যে বলছে সভরিনিটি, যে ওই এরিয়ার মধ্যে তাদেরকে কেউ কন্ট্রোল করতে পারবে না, অর্থাৎ তাদের যে রাইটস গুলো আছে সেক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, আবার তারাও কারোর রাইটস এ হস্তক্ষেপ করতে পারবে না, এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হবে। তো সেই স্পেসিফিক স্পেসটাকে আমরা টেরিটরি বলছি। এখন টেরিটরির বিষয়টা, যেটা টেরিটরি কি ছোট হবে না বড় হবে, there is no defined size of territory. It could be a small one or it could be a very largest one. Like we can talk about Russia. Russia is 1/3 of world space. আমি যদি ওয়ার্ল্ডের যে স্পেস যতটুকু আছে এটা যদি চিন্তা করি, এর মধ্যে 1/3 হচ্ছে রাশিয়ার মধ্যে চলে যাচ্ছে। সো সেই কান্ট্রিটাতে কিন্তু সেটা কিন্তু একটা হিউজ কান্ট্রি, এবং রাশিয়াতে স্টিল না এমন প্লেস আছে যেখানে মানুষ এখনো পর্যন্ত বসতি স্থাপন করেন, মানে মানুষই নাই, আপনি যে জায়গা দখল করে নিতে পারবেন, এরকম হচ্ছে বিষয়। আবার if you talk about Maldives, there are very tiny island in Maldives, so that's also a state. আপনি যদি ইন্দোনেশিয়াতে যান, ইন্দোনেশিয়া হ্যাজ মোর দেন 12,000 সেপারেট আইল্যান্ড, সো এটা নিয়ে ইন্দোনেশিয়া একটা কিন্তু কান্ট্রি। তো সেখানেও কিন্তু স্মল এরিয়াজ আছে। এখন কথা হচ্ছে গিয়ে স্মল হবে না লার্জ হবে, ইট ডাজন্ট ম্যাটার, যদি একটা স্পেসিফিক এরিয়া এবং সেখানে আমাদের নিজেদের মানুষ, মানে নিজেদের কমিউনিটি পিপল, সেই কান্ট্রি কমিউনিটি পিপল বিলং করে, দেন that situation or that space is called territory. And one more thing, territory could be a land space, এটার ভিতরে ওয়াটার এরিয়া থাকতে পারবে, এয়ার থাকবে, সবই থাকবে, কিন্তু ডিফাইন্ড ওয়েতে যেটাকে বলা হয় যে টেরিটরি বলতে আমরা কখনো একটা ডেজার্ট নিয়ে পুরো একটা কান্ট্রি টেরিটরি হতে পারে না, বা জাস্ট একটা ওয়াটার এরিয়া নিয়ে একটা কান্ট্রি টেরিটরি হতে পারে, শুধু পানির মধ্যে থাকবে এরকম হবে না। অর্থাৎ সেখানে ল্যান্ড থাকবে, ল্যান্ডের সাথে ওয়াটার এরিয়া থাকলো, সি থাকলো, সেটা মানা যাবে, কিন্তু শুধু ল্যান্ড মানে ওয়াটার এরিয়া নিয়ে একটা টেরিটরি মেক করতে পারবো না। আবার হচ্ছে গিয়ে যে এমন কোনো কথা নেই যে ওয়াটার এন্ড ল্যান্ড বোথ থাকতে হবে। যেমন আমি মঙ্গোলিয়ার কথা যদি বলি, মঙ্গোলিয়া পুরোটাই সারাউন্ডেড হচ্ছে কান্ট্রি দিয়ে, মঙ্গোলিয়াতে কিন্তু কোনো আপনার ল্যান্ড ওয়াটার এরিয়া নাই। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কান্ট্রিটা কোথায় সিচুয়েটেড এইটার উপর। তো এখানে এরকম কোনো বিষয় নাই যে আমাকে নিতেই হবে এভাবে করে ডিফাইন কোনো ওয়ে এখানে নাই। দেন আসি একটা টেরিটরির নেমটা কিভাবে দেওয়া হয়। একটা টেরিটরি যে নেমটা হয় সেটা দিয়ে ওই কান্ট্রিটার নেম হয়, এরকম হয়। তো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে সোসাইটি, মানে আমাদের যে ইথিক্স বা আমাদের যে মোরাল ভিউ সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কি আমরা না, মানে নর্মালি হচ্ছে কি কান্ট্রি গুলোর নেম বা যে টেরিটরি গুলোর নেম দেওয়া হয়। সে ফর এক্সাম্পল বাংলাদেশের নাম যে বাংলাদেশ, our mother language is Bangla, that's why the name of our country in Bangla is called Desh, so Bangladesh. Then হিন্দুস্তান, ইন্ডিয়ার কিন্তু আর একটা নাম আছে হিন্দুস্তান। হিন্দুস্তান কেন বলা হয়, আগে তো হিন্দুস্তান বললেই চিনতো, বিকজ ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে আমরা জানি যে হিন্দু পপুলেশনটার অধিকতর হচ্ছে গিয়ে আপনার আপনার তাদের প্রাধান্য বেশি, তো সেই কারণে হচ্ছে গিয়ে এটাকে আমরা হিন্দুস্তান বলে থাকতাম। এটা হচ্ছে ব্যাপার। আমি নট শিওর অ্যাবাউট দ্য পাকিস্তান, কেউ কি জানেন? কেউ কি জানেন যে পাকিস্তান কেন অনেক পবিত্র এই জন্য জায়গার নাম ম্যাম ওই যে পাকিস্তান দিয়ে পাক রাখছে। থেকে মনে হয় পাকিস্তান এমন কিছু এসছে, যে আচ্ছা, পাক বাহিনী বলতে এরকম। পাক বাহিনী তো না, হ্যাঁ একটু পাক বলেন বলতে ম্যাম ওই যে ক্লিয়ারলি বলেন। পবিত্র পাক আসলে বলতে ম্যাম ম্যাম হচ্ছে যে পাকিস্তানে হচ্ছে সব মুসলমান এবং মুসলমানরা হচ্ছে পাক পবিত্রতা পছন্দ করে, সেখান থেকে পাক এসেছে। আর স্থান পাকিস্তান। বাংলাদেশে কি সুন্দর। মুসলমান নাই? বাংলাদেশে মুসলমান নাই? আচ্ছা তর্কে হ্যাঁ না, ভাই যে মানে আমি আছে। জাস্ট রিজনটা জানতে চাইছিলাম যে ম্যাম আচ্ছা ওটা মানে ওরা মানে মনে করে যে ওরা খুব সুপিরিয়র রেস ম্যাম, এই জন্য ওরা মনে করে এই পাক এই জন্য রাখছে এটা। মানে ওদের land বাংলাদেশ অনেক তো আগে পাকিস্তানের আন্ডারে ছিল। পাকিস্তান এই জন্যই পাকিস্তান নাম দিয়েছেন যেটা বললাম। আর হচ্ছে ম্যাম বাংলাদেশতে আছে বাঙালি থেকে, বাংলা ভাষা থেকে। বাংলাদেশের জন্ম হচ্ছে বাংলা ভাষা থেকে। মেবি পাকিস্তানে যেমন ভাগাভাগি হয়েছে ম্যাম, তখন ম্যাম তো আমি মানে কিছু বলতে যখন চাই ম্যাম। হিন্দু ছিল বা আচ্ছা অন্য বাকি ছিল তখন সবারটা হচ্ছে সাজ্জাদের কথাটা শুনে আবার আমি আমার ইয়াতে চলে আসবো। হ্যাঁ বলেন ম্যাম সাজ্জাদ। এটার স্পেসিফিক রিজনটা আমার জানা নাই, বাট আমার যেটা মনে হয় যে এখানে এই
মানে কন্টিনেন্টের মধ্যে আশেপাশে অনেকগুলো দেশ আছে, যেমন আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। তো এই স্থান টাইপের আসলে অনেকগুলা কান্ট্রি আছে। তো আমার মনে হয় এই রিজিয়নের মানে একটা স্পেসিফিক কোনো রিজন আছে যে কারণে এদের নামের সাথে বা জাতের সাথে স্থান নামটা লাগানো হয়। আফগানিস্তানের নামটা নিয়ে আমি ক্লিয়ার। আফগানিস্তান ওই যে বাংলাদেশে যেমন বলে বাংলা ভাষা থেকে এরকম আসে, আফগানিস্তান হচ্ছে আফগান জাতি, তারা একটা স্পেসে থাকে, দ্যাটস ওয়াই আফগানিস্তান, আফগানদের স্থান আফগানিস্তান এরকম আসে। পাকিস্তানটা আমি জানতাম না, এই কারণে আমি প্রশ্নটা করেছি। আর ম্যাম আমি বলি। ম্যাম উইকিপিডিয়াতে ম্যাম আছে হচ্ছে এ ল্যান্ড abounding in the pure, ম্যাম ওই পিওর ওরা যে ম্যাম পাক ম্যাম ইয়েতে মানে আমাদের যখন বাংলাদেশ স্টাডিজ কোর্সটা করতেছিলাম তখন রনি স্যার একটা কথা বলছিল, and হচ্ছে রনি স্যার আমাদের একটা ভিডিও দেখাইছিল, ওইখানে বলা হয়েছিল যে হিন্দুস্তান এন্ড পাকিস্তান দুইটা দেশ যখন ভাগ হয়ে যায় তখন মানে কি তাদের মধ্যে মেন্টালিটিটা এমন ছিল যে হিন্দুরা অ্যাকচুয়ালি তারা যেহেতু মুসলমান না, তো তারা পাক না। তো এই জন্য তারা পাকিস্তান যে মুসলিম কমিউনিটি আছে তারা সব একসাথে হয়ে যাওয়ার পর তারা ভাবা শুরু করছে যেহেতু আমরা সবাই এখানে এই স্থানটায় বসবাস করতেছি আর এই ভূমিটা আমাদের জন্য পাক ভূমি। তো এরপর থেকে স্থান বলতে তারা মানে কি আমরা যে জায়গাটাকে বুঝি ওইটাই বোঝানো হয়েছে। এন্ড পাকিস্তান নামটা নাকি এইভাবে আসে, এন্ড পরবর্তীতে হিন্দুস্তানও সব হিন্দুরা মিলে ওই স্থানে থাকা শুরু করছে, এইভাবে হিন্দুস্তান নামটা শুরু হয়। সো আফগানিরা মিলে আফগানিস্তান, মানে এইভাবেই নাকি নামগুলো আসছিল, রনি স্যার এটা বলছিল। বাহ, খুব মানে সুন্দর একটা, আমি আমি এটা জানতাম না, আমি জানতাম না, যেহেতু সুন্দর একটা বিষয় জানলাম। বাংলাদেশেরটা জানি বা আরো আসতাম, যেমন হচ্ছে ম্যাম গিয়ে এরকম নেমিংটা ম্যাম এরকম সব দেশের ক্ষেত্রে, যেমন ইংল্যান্ড, ফিনল্যান্ড, তারপরে ল্যান্ড দেখছেন ম্যাম, নামের পিছে ল্যান্ড আছে, ফিনল্যান্ড, দেন হচ্ছে হ্যাঁ নিউজিল্যান্ড। হ্যাঁ নিউজিল্যান্ড বিকজ হচ্ছে গিয়ে, আচ্ছা ইংল্যান্ডের কথাই যেমন ল্যান্ড কজ ওগুলা হচ্ছে আইল্যান্ড, চারপাশে সমুদ্র, মাঝখানে হচ্ছে গিয়ে একটা বড় ম্যাম দ্বীপ রাষ্ট্র। সুইজারল্যান্ড তো ল্যান্ডলক কান্ট্রি। এখন এখন ওইটা হচ্ছে গিয়ে, আমি ল্যান্ডলকের ক্ষেত্রে এটা না আসে, এটা তো মঙ্গোলিয়ার কথাও বললাম। তো ওইটা ম্যাম আসলে ওই যে ফ্যাক্টর না, মানে নেমিং অনেক বলতেছি বেসিসে ম্যাম। হতে পারে নেমটা, অনেকটা ক্ষেত্রে যে টেরিটরি যে নেমিংটা দেওয়ার কথা বলছিলাম ওইটাই বলছেন যে নেমিংটা অনেক বেসিসের উপর ডিপেন্ড করে। অনেকটা ক্ষেত্রে আমার ইথিক্স মানে সরি আমার যে মোরাল ভ্যালুজ আছে সেটার উপর ডিপেন্ড করছে। আমি কিন্তু বাংলাদেশের কথা বললাম, বাংলাদেশের নাম কেন বাংলাদেশ? বাংলাদেশের নাম তো হিন্দি দেশ হইতে পারতো সাপোজ, একদম ম্যাক্সিমাম মানুষ হিন্দি বুঝে বাংলাদেশে, হিন্দিটা কিন্তু না। তো এটা কেন হলো, বা পাকিস্তানেরটা আমি জানতাম না, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে পাকিস্তানের নাম কেন পাকিস্তান, আই ডোন্ট নো। তো এটাই বললাম। দেন হচ্ছে গিয়ে একটা কি জানি প্রশ্ন করছিলাম, আচ্ছা যেটা বলতে চাচ্ছেন যেমন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ যেটাকে আমরা বলি, ইউএসএ কেন নাম? বিকজ ওখানে যে ছোট ছোট স্টেট অর্থাৎ প্রদেশগুলো আছে, 52 প্রভিন্স আছে বা স্টেট আছে, সেই সবগুলো স্টেট একত্রে মিলে এই ইউনাইটেড আমেরিকা যেটা, সেটা মেক করা হয়েছে। এই কারণে কিন্তু তাদের কান্ট্রির নাম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এইটাই হচ্ছে গিয়ে বিষয়টা, যে আমার এরিয়ার নামটা কি হবে এটা টোটালি ডিপেন্ড করে সোশ্যাল ভ্যালুজ এর উপর। অনেক ক্ষেত্রে হয়তো কোনো কিছু মেনটেন না করে নাম দিয়ে দেওয়া হচ্ছে, এটাও একটা বিষয় থাকে। আর পাকিস্তানের কথা যেটা বলছেন যে বাংলাদেশে, একটা প্রশ্নের উত্তর দিয়ে একজন বলেছেন যে বাংলাদেশও তো অনেক মুসলিম ছিল, তাহলে বাংলাদেশের নাম কেন পাকিস্তান হলো না? এটার অ্যান্সার হচ্ছে গিয়ে, আমরা কিন্তু একটা সময় পাকিস্তানের অংশ ছিলাম, তো ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, তাহলে আমাদের নাম পাকিস্তানই ছিল, বাংলাদেশ ছিল না। না ম্যাম ওইটা বাংলাদেশ বা ওইটা ম্যাম বাংলা আমি প্রভিন্স, বলেছিলাম। বাংলাদেশ বা ওইটা বাংলা আমি প্রভিন্স বলেছিলাম। বা ওয়েস্ট বাংলাদেশ এরকম কিন্তু কোনো নাম দেওয়া হয় নাই। তো এটাই বলছি, এরকম কিন্তু ম্যাম ডিপেন্ড করে। আমি আমি ওইটা মানে মিন করছি যে মানে মুসলমানরা আছে দেখে মানে ওইটা পাক দেশ, তা বাংলাদেশের তো মুসলমান নাই, মানে আমরাও তো তাহলে পাক, তাহলে আমি মানে কি অপবিত্র নাকি আমরা, মানে ভাই এটা এটা ওইটা মিন তো করে বলছিলাম আমি, ম্যাম, ওইটা তো মানে ভাই এটা মিন করে বলছি। ওই কন্টেক্সটে বলছি ভাই, তুমি যে কন্টেক্সটে কথা বলছো সেটা তো আর মিলে না। এটাই। তো ওইটাই, আচ্ছা এখন আর এটা নিয়ে তর্ক না করি। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে যে টেরিটরি যেটা হবে সেটা নেমিংটা ডিপেন্ড করবে হচ্ছে কি সোশ্যাল মোরাল ভ্যালুজ এর উপরে, সোসাইটি কি চাচ্ছে এরকম করে। ইভেন অনেক ক্ষেত্রে সিটিজেনরা কি চায় সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু একটা কান্ট্রির নেম চেঞ্জ হয়ে যায়। সো এটাই হচ্ছে ব্যাপার। হিস্ট্রি গুলো যদি দেখেন প্রত্যেকটা কান্ট্রির, তখন সেক্ষেত্রে এই অ্যান্সার গুলো আরো বেশি পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে টেরিটরি, অর্থাৎ টেরিটরি ইট উইল বি এ ফিক্সড এরিয়া। বাট এরকম কোনো কথা নাই যে সেখানে হচ্ছে গিয়ে আমাদের ল্যান্ডলক হতে হবে না, সেখানে আমার শুধু ওয়াটার থাকবে। ফিক্সড এরিয়াতে যখন স্পেসিফিক একটা কমিউনিটি সিটিজেন থাকবে তখন সেই টেরিটরিটাকে আমরা মানে সেই স্পেসটাকে আমরা টেরিটরি বলবো। ওকে, আবার কি কেউ হ্যান্ড রেজ করেছেন?
ইয়েস ম্যাম। ম্যাম গত ক্লাসে আমাদের হংকং সম্পর্কে একটু বলতে চাইছেন যে ওটা কি ধরনের কান্ট্রি ম্যাম? এখন এই টেরিটরিতে আছি ম্যাম, হংকং এটা নিয়ে, শেষ আচ্ছা করে গেলে ভালো হয়। হংকংটা হচ্ছে গিয়ে, হংকং মোস্ট প্রবাবলি চায়না কিন্তু কখনো কলোনি হয়, মানে চায়না কলোনি ছিল, মানে চায়না কিন্তু আমরা যেমন ব্রিটিশ কলোনি ছিলাম, চায়না কিন্তু ব্রিটিশ কলোনি ছিল না। চায়না হচ্ছে কি জাপানের, জাপান যেমন জাপান, কোরিয়া, চায়না, এগুলো থাইল্যান্ড পর্যন্ত মনে হয়, থাইল্যান্ডটা আই এম নট শিওর, থাইল্যান্ড কখনো, ও আচ্ছা সরি, থাইল্যান্ড তো কখনো কমিউনিটি হয়, মানে কলোনি হয়নি। এটা কি মালয়েশিয়া, এগুলো হচ্ছে কি একটা সময় পর্যন্ত মানে জাপানিজরা তারা দখল করে নিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। তো ওই সময় যেটা হয়, চায়নাকে জাপান দখল করে নিলেও চায়নার কিছু আইল্যান্ড যেমন হংকং, ম্যাকাও, আর একটা নাম আছে, এগুলো হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ কলোনি ছিল। তো ফ্রান্স এগুলো দখল করে রেখেছিল। তো যখন চায়না স্বাধীন হয়ে গেল, চায়না স্বাধীন হওয়ার পরেও ওই ফ্রেঞ্চ কলোনিগুলো অনেকদিন পর্যন্ত ফ্রান্সের আন্ডারেই ছিল। আহ তারপরে তারা একটা এটাকে এটার নামটা আর কোথাও পাইনি, তখন 1961 সালে মেনলি, এটা চায়না স্বাধীন হয়েছে তো 1950s-এ। তো এরপরে 1961 সালে আসলে যেটা হয় যে আপনার এই ল্যান্ড গুলো, মানে ওই আইল্যান্ড গুলো হচ্ছে গিয়ে আপনার ফ্রান্স ওরা ছেড়ে দেয়। ফ্রান্স ছিল, পর্তুগিজ কিছু বিয়াও ছিল, মানে পলিনেশিয়া, ওই দিক থেকে তো আবার পলিনেশিয়ার এরিয়া গুলো শুরু হয়ে যায় চায়নার নিচে, ইন্দো চীন যে সিটা আমরা বুঝি, ওটা নিচ দিয়ে গেলে একটা সব পলিনেশিয়াল যে আইল্যান্ড গুলো আছে, সেখানে এরকম অনেকে ছিল যে ফ্রেঞ্চ কলোনি ছাড়াও পর্তুগিজদেরও ছিল। তো এগুলো হচ্ছে কি তারা একটা সময় ছেড়ে দেয়। তো এই হংকং এর নামটা কেন আছে, হংকং মানে খুব কাছে, চায়নার বেশ কাছে, বেশ বড় একটা এরিয়া। তো হংকং এর সাথে এরকম একটা ডিল হয় যে 100 বছরের জন্য হংকং স্বাধীন থাকবে, অর্থাৎ হংকং এর নিজস্ব, মানে চায়নাই এটা, চায়না আসলে হংকং দখল করে নিতে, কিন্তু হংকং যেহেতু অন্য কলোনি ছিল, দখল করে নিতে পারে না, তখন সেখানে এরকম একটা ডিল হয় যে চায়না হচ্ছে মানে 100 বছর হংকং স্বাধীন, সভরিন স্টেট যেটাকে আমরা বলি, সভরিন একটা স্টেট থাকবে। কিন্তু তাদেরকে মেনটেন করতে হবে চায়নার কনস্টিটিউশন, বাট আদার থিং ওদের নিজস্ব ইলেক্টেড গভর্নমেন্ট থাকবে এবং তারা চায়নাকে কন্ট্রোল করবে, এরকম একটা বিষয় থাকে। এবং 100 বছর পর হংকং আবার চায়নার আন্ডারে, পিপল রিপাবলিক অফ চায়না, সেটার আন্ডারে চলে যাবে। তো এটাই হচ্ছে গিয়ে পিআরসি, চায়নার কিন্তু শর্ট নাম হচ্ছে পিআরসি, তো পিআরসির আন্ডারে চলে যাবে। এটাই হচ্ছে বিয়াটা বলেছিলাম। তো এখন হংকং এ দেখবেন যে আস্তে আস্তে রাজনৈতিক মাঠ উত্তাল হয়ে যাচ্ছে, বিকজ ওই টাইমিংটা তো চলে আসছে, তো ওরা আসলে ব্যাক করে যেতে চাচ্ছে না। এবং ওভারঅল চায়নাতে কমিউনিজম চলে, ওখানে কিন্তু ডেমোক্রেসি নাই, বাট হংকং এ কিন্তু ডেমোক্রেসি আছে, মানে ওদের ইলেক্টেড গভর্নমেন্ট আছে। কিন্তু ওই যে বললাম, ওই গভর্নমেন্টকে কন্ট্রোল করার অধিকার কনস্টিটিউশনই তো একটা দেশের সর্বোচ্চ আইন। সো ওই আইনেই দেওয়া আছে যে চায়না চাইলে কন্ট্রোল করতে, সো চায়না মাঝে মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করে। চায়নার সাপোজ চায়নার যে ট্রেড পলিসি, আপনি হংকং এর ট্রেড পলিসির মধ্যে ডিফারেন্স পাবেন। চায়নার যদি ভিসা পলিসি যা হবে, হংকং এর তা না, মানে সবকিছুই ডিফারেন্ট। বাট চায়নাতে হচ্ছে, মানে চায়না কন্ট্রোল করার চেষ্টা করে হংকংকে, এটা নিয়ে ঝামেলাগুলো হয়। এবং চাইনিজরা চাইলেই হংকং এ মানে যেতে পারে, এরকম মানে ফ্রি ভিসাতে যেতে পারে। আবার হংকং এর লোক মানে দুইটা যদিও মানে আপনার হচ্ছে গিয়ে পাশাপাশি, মানে একটা দেশেরই অংশ, কিন্তু তারপরও ভিসার ব্যাপার এখানে আছে। এবং হংকং এর পিপলদের অনেক ক্ষেত্রে চায়নার অনেক এরিয়াতে যেতে দেওয়া হয় না। তো এইগুলো দোজ আর দ্য থিং। তো এগুলো নিয়ে বলতে চাচ্ছিলাম। ম্যাকাও একই রকম, ম্যাকাও বলে অনেক সুন্দর, কিন্তু ম্যাকাওতে যাওয়া যায় না। মানে খুবই সুন্দর, বা সব যাওয়া যায় না কেন এটা বলে, আমরা বাঙালিরা অনেক ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো। আমরা কি করি, আমরা যেখানে যাই না কামলা হয়ে যাই। কামলা মানে কি, মানে খারাপ হয়ে যায়। এখন আপনি যদি মালয়েশিয়াতে যান, দেখবেন কি যত লেবার শ্রেণী আছে এগুলো হচ্ছে সব বাংলাদেশি। আমি তো মিডিল ইস্টে কখনো যাইনি, আই হ্যাভ নো আইডিয়া। তো এই যে বাংলাদেশি এরা এরা না আমাদের মানে আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটাকে না লো করে দেয়। ম্যাম আমি গেছি, আমি জানি ম্যাম। আচ্ছা বলেন একটু শুনি। ম্যাম সৌদিতে ম্যাম যত ওই যে রাস্তা পরিষ্কার করার যে শ্রমিক দেখছি না ম্যাম, যারা রাস্তা পরিষ্কার করে, ক্লিনার সব বাংলাদেশি ছাড়া দুই একটা হয়তো বা ইন্ডিয়ান পাওয়া যায়, তাও বড় পোস্টে। কিন্তু যারা রাস্তা পরিষ্কার করে হেঁটে হেঁটে তারা সবাই বাংলাদেশি হয়। জিজ্ঞেস করার প্রয়োজন নাই যে তারা কোন দেশ। ইউ আর এ আর ভেরি ছোট লাকি ছোট ওয়ান পদে যে আপনি কি হজ করতে গিয়েছেন না উমরা করতে না গিয়েছেন? না, আমি তো ম্যাম ছোট থেকে সৌদিতেই থাকি না।
আমার যখন 2 বছর বয়স তখন থেকে সৌদিতে থাকি না। এখনো কি সৌদি থেকে ক্লাস করছেন? না না, এখন বাংলাদেশে আছি না। আচ্ছা, লাকি ওয়ান বললাম বিকজ হচ্ছে উমরা ভিসা তো দিচ্ছে না, বুঝতে পেরেছেন? আমার আমার ইদানিং খুব উমরা করার ইচ্ছা হয়েছে, অনেক ব্যারিয়ার্স আছে এখানে আমার জন্য। আমার তো মাহরাম মেনটেন করে যেতে হবে। আজকে সকালের ক্লাসে এটা নিয়ে কথা বলছেন যে আমার এত মানে ইচ্ছা, এটাতে ছিলাম। আমার কি রেকর্ডিং স্টার্ট হয়েছে না? আচ্ছা, সো যেটাতে ছিলাম ওই যে বলছিলাম যে বাংলাদেশ মানে টেরিটরির বিষয়টা নিয়ে বলতে আমরা আমাদের কমিউনিটি নিয়ে কথা বলছিলাম। আমাদের কমিউনিটি পিপলদের একটা খুব বাজে বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যেখানেই যাই নিজেকে খুব লোয়ার ক্লাস হিসেবে রিপ্রেজেন্ট করি, হুইচ ইজ ব্যাড ফর আস। এটাতে আমাদের কান্ট্রি রিপ্রেজেন্টেশনটা খারাপ হয়ে যায়। তো এটা আসলে আমাদের করা উচিত। আপনারা হয়তো অনেকেই বড় পজিশনে যাবেন, বড় হবেন, আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে আপনারা কিন্তু এই ধরনের কোনো কিছু করবেন না। মানে মালয়েশিয়াতে যে আমি যেটা ফেস করলাম, মানে মালয়েশিয়াতে একটা ভিসা পাওয়া কোনো ডিফিকাল্ট বিষয় ছিল না। কি করেছে আমাদের আলহামদুলিল্লাহ কিছু বাংলাদেশি ভাইয়েরা ওখানে টুরিস্ট ভিসাতে গিয়ে ওখানে ইলিগাল ভাবে থেকে গিয়েছে। সো এই ঘটনাগুলো যখন রিপিটেশন হয় তখন সেই কান্ট্রিটা ব্ল্যাক লিস্টেড হয়ে যায়। তো ওখানে বাংলাদেশ ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। এই কারণে হংকং ম্যাকাওতে খুব সহজে বাঙালিরা যেতে পারে না ভিসা। হংকং এ যাওয়া সম্ভব একমাত্র যদি আপনি স্টুডেন্ট ভিসায় যান। এটা আছে, তাও সেখানে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু ওভারঅল এই ঝামেলাগুলো আছে। হ্যাঁ, রিয়াসালুর রাশিদ বলেন। ম্যাম আমি তো ওই যে সারাওয়াকে ছিলাম ম্যাম, সুইনম্যান ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন করতে গেছিলাম ম্যাম। তখন ম্যাম মানে যদি ওয়ার্কার ভিসা যদি পাসপোর্টে দেখে না, তাহলে ম্যাম মানে ওই দেশের পুলিশ বা ইমিগ্রেশন থেকে অনেক খারাপ ব্যবহার করে, বা প্রথমে আগে দেখে স্টুডেন্ট কিনা। স্টুডেন্টদের জন্য এটা সম্মান আছে, কিন্তু ওয়ার্কার ভিসা গেলেই মানে কেমন জানি করে, বাংলাদেশি পরিচয় দিলেই। আমি ওটাই বলছি, এটার হওয়ার রিজনটা কি? আমরাই নিজেদের ইমেজ নষ্ট করে দিয়েছি। নিজেদের ইমেজ গুলো নষ্ট আমরা নিজেরাই করেছি। আপনি আমি করি নাই। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে করতে আমাদের ইমেজ গুলো নষ্ট হয়ে গেছে। এটাই বলছিলাম। এটা মালয়েশিয়ার এয়ারপোর্টে আমি দেখেছি। মালয়েশিয়ার এয়ারপোর্টে ইয়াল্লা, এটা শব্দ করে কেন? আচ্ছা দাঁড়ান, আমি এটা একটু স্টপ শেয়ার দিই। এটা হচ্ছে ট্রানজিশন অন করা, তো আমাকে একটু সময় দেন, আমি এটার ইয়াটা অফ করে নিই। আমরা যেটাতে ছিলাম যে আমরা এখন দেখব যে স্টেটটা আসলে কিভাবে ক্রিয়েট হয়েছে, অর্থাৎ স্টেট কনসেপ্টটা কোথা থেকে আসছে। এটা নিয়ে কথা বলতে যে আমাদের একটু আমরা আদার্স কিছু টপিক নিয়ে কথা বলে ফেলেছিলাম। আমি এটা হচ্ছে একটু ঠিক করলাম, কারণ ট্রানজিশনটাতে আমার শব্দ আসছিল, এটার কারণে হচ্ছে গিয়ে আমার এটা চেঞ্জ করতে হয়েছিল। সো এই স্লাইডটা আমি দিয়ে দিব। এটার সাথে হচ্ছে কি আমি চ্যাপ্টার 6টা আপনাদের সাথে শেয়ার করব। চ্যাপ্টার 6 এ আসলে বেসিক্যালি থিওরি গুলো নিয়ে কথা বলে না, কিন্তু ইভালুয়েশন নিয়ে যথেষ্ট কথা আছে। স্টেটের ইভালুয়েশন গুলো নিয়ে যথেষ্ট কথা আছে। তো আমরা এটা নিয়ে যাব। তো আমরা এটা মেইনলি আমরা যদি মানে অরিজিন অফ স্টেটে যাই, অর্থাৎ স্টেটটা কিভাবে আসলে ক্রিয়েট হয়েছে সেই হিস্ট্রিটা যদি দেখতে যাই, তাহলে দেখা যাবে যে দেয়ার আর 4 থিওরিজ আন্ডার ইট। 4টা থিওরি আছে। নাম্বার 1 ইজ ডিভাইন নাম্বার 1 থিওরি ইজ ডিভাইন, কিভাবে এটা ওপেন হচ্ছে না। নাম্বার 1 ইজ ডিভাইন অরিজিন থিওরি। দেন আছে হিস্টোরিক্যাল এন্ড ইভলিউশনারি থিওরি, এন্ড অ্যানাদার ওয়ান ইজ ফোর্স থিওরি। সো এই চারটা যে থিওরি আমি বলছি, এই 4টা থিওরির মধ্যে 2টা থিওরি আছে যে 2টা থিওরিকে আমরা মানে যথেষ্ট ইম্পর্টেন্স দেই এবং ধরে নেই যে স্টেট মানে অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা এখন আমরা যেটা বলতে বুঝি, সেটা এই 2টা থিওরির মধ্যে থেকে যে কোনো একটা থিওরিতে এক্সপ্লেন করা সম্ভব। এই জন্য দোজ আর দ্য বেস্ট থিওরিজ। বাকি থিওরি গুলো যে ভুল তা না, বাট এই থিওরি গুলোতে বেশি কাজ করে। এই কারণে আমরা এই 2টা থিওরিতেই মেইনলি আমাদের কনসার্নটা আমরা এখানে দেবো। সো যেই থিওরিটা নিয়ে প্রথম কথা বলবো, দ্যাট ইজ দ্য থিওরি অফ ডিভাইন অরিজিন। ডিভাইন অরিজিন থিওরিও বলে। So this is the most oldest theory among other theories of origin of state, like the force theory, historical theory, or evolutionary theory. So according to this theory, we know that everything is established by Almighty or government, or you can say Bhagavan. আমরা আমাদের নিজেদের ধর্ম বিশ্বাস থেকে আমরা কি জানি যে যাই হোক না কেন, everything is created by that person, এবং
হোয়াটএভার উই ওয়ান্ট। দেখেন আমি আজকে নিজে বলছেন যে আল্লাহ আমার ইচ্ছা কবুল করুক, আমি একটা উইশ করছি, সে এখানে একজন মানুষ না সরি একজন বসে আছেন, উনি যাতে কবুল করেন এবং আমি যাতে সেই কাজটা করতে পারি। দেখেন আমার মধ্যে কতটা চাওয়া। তো বিষয়গুলো অনেকটা এইভাবেই কাজ করে যে আমাদের চাওয়াগুলো হচ্ছে গিয়ে আমরা একটা স্পেসিফিক, এটা সব ধর্মে এটা আছে যে আমরা আমাদের যিনি সৃষ্টি করেছেন যাকে মনে করি তার কাছে সবসময় চেয়ে থাকি, এবং এটাও মনে করি যে আমাদের লাইফে যা যা ঘটছে এবং ভবিষ্যতে যা যা ঘটবে সেগুলো সবই তার ইচ্ছায় হয়ে থাকবে। আমরা যদি ধর্ম বিলিভ করি, আপনি যদি বলেন যে হ্যাঁ হাবিবুল্লাহ এখন বলতে পারেন ম্যাডাম আমি এটা বিলিভ করি না, সেক্ষেত্রে যদি আপনি ধর্ম মানে রিলিজিয়াস না হন তাহলে আপনি এটা বলতে পারেন। কিন্তু ইন দ্য রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ আমি এখানে বলবো যে আমরা কিন্তু এটা বিলিভ করি যে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি হোয়াট এভার হ্যাপেন্স ইন আওয়ার লাইফ সোসাইটি অল আর ডিসাইডেড বাই গড। এখন গড তো নিজে এসে কাজটা করবে না, গড কি নিজে এসে বলবে যে অন্তি তুমি আজকে এটা করো বা তুমি আজকে ঘুমায় থাকো বা তুমি আজকে হচ্ছে গিয়ে ক্লাস নিও না, এরকম কিন্তু গড এসে করবে না। গড একটা মেসেজ পার্সু করে। আমি এখানে একটু যদিও গডের এটা মানে আমি এটা একটা করে দেখেছি, ইস্তেগফার করা যায়, এটা তো মনে হয় জানেন। আমার লাইফে একটা কঠিন সিদ্ধান্ত একটা সময় ছিল, তো সেটা নেওয়ার সময় আমি একবার ইস্তেগফার করলাম। একদিনে করে যে আমি মানে আপনার সলিউশন পেয়েছি তা না, বাট একদিন আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছিলাম, আমি ভুল বলবো, আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছিলাম এবং ডিসিশনটা নিয়ে খুব মানসিক অশান্তিতে যেটাকে বলা যায় সেটাতে ছিলাম। সো আমি তখন মানে জাস্ট ফর পিস পারপাস আমি হচ্ছে ইস্তেগফার করলাম। ইস্তেগফার করে আমাকে না আল্লাহ একটা ড্রিম দেখালো, আমি ফার্স্ট দিন দেখিনি এটা, বেশ এটা করা আমি না ভুলে গেছি, তখন ইস্তেগফার করার কথাটা ভুলে গেছি যে আমি কয়েকদিন ইস্তেগফার করেছি হানি, এবং আমি দেখলাম আমার মনে হচ্ছে আমার একটা ফিউচার আমি দেখতে পাচ্ছি, এবং দেখলাম আমি যে ডিসিশনটা নিয়েছি ডিসিশনটা না নিলে মোস্ট প্রবাবলি আমার ফিউচারটা ওরকম হতে পারতো, ওই ফিউচার মানে আরো প্যাথেটিক, মানে আর এমন একটা ফিউচার যেটা আমি মানে না একসেপ্ট করতে পারছি না ওই লাইফটা লিড করতে পারছি। ঘুমের মধ্যে আমি এত অশান্তি লাগছে, মনে হচ্ছে যে আমি পারবো না, ঘুমের মধ্যে আমি কারোর সাথে ঝগড়া করছি এরকম দেখতে পাচ্ছি। সো এটাই অর্থাৎ আমি আমার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে বলি। সো এখন কিন্তু যাই হবে না কেন আমি কিন্তু বিলিভ করব যে আল্লাহ বলেছেন তুমি চেষ্টা করো, আমাকে চেষ্টা করতে বলেছে, আমি আমার মতো চেষ্টা করব, বাট হোয়াট এভার হ্যাপেন্স ইন মাই লাইফ ইটস ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ডিসাইডেড বাই দ্যাট গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্ট বলছে কেন গড, এবং সেই কিন্তু আমাকে বিভিন্ন রকম হিন্টস গুলো দিবে যেখানে আমি হচ্ছে গিয়ে এইভাবে কাজ করব। তাহলে এইভাবে সবার বিলিভ যদি এরকম হয় যে আমার লাইফে যা হবে আমার গড সেটা ডিসাইড করে রেখেছে সেই অনুযায়ী হবে, তাহলে যখন আমি সোসাইটির কথায় আসছি, আমি কান্ট্রির কথা আসছি, ওয়াই নট ইটস ডিসাইডেড বাই দ্য গড। সো আমরা কিন্তু যুগে যুগে দেখে আসছি, এটা শুধু মুসলিম ধর্মে না, আমরা ইসলামে কিন্তু এটা না, আমরা হিন্দুজমেও কিন্তু এটা দেখি, শিখদের ক্ষেত্রেও এটা আছে, খ্রিস্টানদের ক্ষেত্রেও এটা আছে, বুদ্ধদের ক্ষেত্রেও সেটাই আছে, যে যুগে যুগে গড সেন্ড সাম এজেন্ট, হ্যাঁ, they regarded as an agent of God and they teach us what to do and what not to do. সো এই যে এজেন্ট পাঠিয়েছে, সেই এজেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে গড শিক্ষা দিয়েছেন। গড নিজে থেকে এসে শিক্ষা দেওয়া তো গডের পক্ষে সম্ভব না, গড তার মতো করে তার মেসেঞ্জার পাঠিয়েছে এবং তার মেসেঞ্জারের মাধ্যমে আমরা কিন্তু দিনের পথে যেটাকে বলা যায় আসা সেটা এসেছে। নাও দ্য কোশ্চেন ইজ, তাহলে গডই যদি সব ডিরেকশন দেয় তাহলে আমরা এই কান্ট্রির যে কনসেপ্ট এটা কেন গড দ্বারা হবে না? সো এই ডিভাইন অরিজিন থিওরি মানে বেসটাই হচ্ছে এরকম যে গড যখন সবকিছু ক্রিয়েট করেছে তার মানে হচ্ছে গিয়ে এই কান্ট্রি সিস্টেমটা, অর্থাৎ একটা স্টেট হবে, তার টেরিটরি থাকবে, পপুলেশন, গভর্নমেন্ট, সভরেনিটি, এই যে জিনিসগুলো বলছি এগুলো সবই গডের ক্রিয়েট করা। এবং এই ক্ষেত্রে এটা আমি খুব আদিম যুগের কথা বলছি, আই এম টকিং অ্যাবাউট লাইক যখন কিংশিপ ছিল, এটাকে কিংশিপ বলে, কিংশিপ টাইপের ছিল তখনকার সময় কথা বলছি। সো এই সময় যেটা হতো যে
ওই সময় যারা রাজা হতো, যদি আমরা গ্রিক মিথোলজিতে যাই, তাহলে ওখানে দেখবো যে ওখানে যারা রাজা কিং হতেন, তাদেরকে কিন্তু অ্যাজ এ গড ওরশিপ করা হতো। তো এটাই বলা হচ্ছে, তো ওই সময় এই কনসেপ্টটা ডেভেলপ হলো যে গড স্টেট, বা যে আমরা যেটাকে বুঝতে পারছি, এটাকে এই কনসেপ্টটা গডের দেওয়া, এবং গড চায় যে আমরা হচ্ছে গিয়ে, এবং গড তার এজেন্ট হিসাবে, সরি আমি ভুল বলছিলাম, গড তার এজেন্ট হিসাবে কিং বা কুইন কে পাঠান সেই স্টেটে। তারা একটা, ওই জন্য এখান থেকে রয়্যাল কনসেপ্ট এসেছে, তারা টোটালি ডিফারেন্ট একটা কাস্ট বিলং করে, তারা একটা উচ্চ বংশীয় ব্যক্তি, মানে এরকম উচ্চ বংশীয় ব্যক্তিদের পাঠায়। তাদের কাছে গড আমাদেরকে সমর্পণ করে দিয়েছে যে আমাদের কন্ট্রোল করা বা আমাদের কি হবে না হবে এগুলা কন্ট্রোল করার দায়িত্ব তাদের। এখন কথা হচ্ছে এগুলো কি ছিল কিনা? ইয়েস, এই কনসেপ্টটা কিন্তু ছিল, এবং এই কনসেপ্টগুলো যে আমরা যদি রেনেসা যুগে যাই, আমরা যদি মিশরীয় সভ্যতার কথা দেখি, আমি যে গ্রিক সভ্যতার কথা বললাম, এগুলোতে যদি দেখি, তাহলে হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু এগুলোর প্রমাণ পেয়ে থাকবো। যেমন গ্রিক মিথোলজিতে কিন্তু এটা আছে যে ওখানে যারা, এই যে প্রেমের দেবী যেমন আফ্রোদিতি, আমার এখন মনে বললাম এই জন্য বললাম। সো এখন হচ্ছে এই যে দেব দেবী, এগুলা তো সব হচ্ছে আমরা ধরে নিই মিথ, মানে গ্রিকের যেগুলা যে মিথ। এখন কথা হচ্ছে যে তারা কিন্তু, তারপর দেখা যেত কি তারা কিন্তু একটা স্পেসিফিক এরিয়া রুল করতো, একটা স্পেসিফিক এরিয়াতে, এবং তারা কিন্তু গড না, গডের একটা পার্ট, গডের একটা এজেন্ট, এইভাবেই হচ্ছে তাদেরকে ধরা হতো। তো এইখানে কিন্তু এই যে ডিভাইন অরিজিন থিওরির প্রমাণটা আমরা পাচ্ছি যে হ্যাঁ, মানে গডই সবকিছু ক্রিয়েট করেছে, গড সবকিছু ক্রিয়েট করার পর তার মেসেঞ্জার হিসেবে কিং কুইনকে পাঠিয়ে দিচ্ছে, তারা আমাদেরকে রুল করবে। আমরা যদি ক্লিওপেট্রার কথা বলি বা ইসলামের ধর্মে আসি, আমরা তো জানি যে কি ব্যাপার, নাম ভুলে গেলাম কেন, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফারাও ছিল না, ও ইয়ার নাম জানি কিছু, ফেরাউন ছিল, যাদেরকে যে ফারাও বলে, হ্যাঁ ফেরাউন, যাদেরকে আমরা ফারাও বলি, মানে যে যাদের বডি মমি করে রাখা আছে। ওর নাম হচ্ছে রামেসিস II। হ্যাঁ বুঝিনি। ওর নাম মানে ওর মানে কি, আমরা যেরকম রাজা বলি বা কিং বা হচ্ছে সম্রাট বা হচ্ছে এম্পারার বলি না, মানে ফারাও হচ্ছে ম্যাম ওটা উপাধি। ওর রামেসিস দ্য সেকেন্ড ছিল ওর নাম। রামেসিস দ্য সেকেন্ড, ওর বডিতে এখন পর্যন্ত প্রিজার্ভ করা আছে, এবং বডি বলছে যে রেখে দিব, আল্লাহ বলেছিল এটা রেখে, আল্লাহ রেখে দিবেন, এবং এটা কিয়ামতের আগ পর্যন্ত, অর্থাৎ পুনরুত্থানে, আমাদের যে পুনরুত্থান হবে, আল্লাহ আমাদেরকে আবার পুনরায় আমরা মরে যাওয়ার ওই অবস্থা পর্যন্ত থাকবে। সো উনার কথা বলছে, উনি দেখেন, উনিও কিন্তু নিজেকে গডের একজন, প্রথম গডের এজেন্ট হিসাবে ক্লেম করেছিল, পরে নিজেকেই নিজে গড সে হচ্ছে গিয়ে আপনি, এবং আল্লাহ তাকে একটা ক্ষমতাও দিয়েছেন, সে নীল নদের পানিটাকে কন্ট্রোল করতে পারতেন, আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছিলেন। সো এটাই বলছিলাম যে যেটা বলছিলাম, আল্লাহ না আমাদের আসলে অনেক ক্ষমতা না দিয়ে ভালো করেছেন। আমি না মাঝে মধ্যে ভাবতাম যে মানুষের মাইন্ড রিড করার ক্ষমতা যদি থাকতো আমাদের, পরে চিন্তা করলাম না, এইটাও নাকি অ্যাকচুয়ালি বর্তমান সায়েন্স বলে ম্যাম পসিবল। যদি হচ্ছে আমরা যেমন এই যে আমাদের ব্রেইনের 7% ইউজ করি, যারা সর্বোচ্চ ইউজ করে থাকি, এন্ড আইনস্টাইন তাদের মতো কিছু কিছু লোক আসছিল যারা জাস্ট 10% করতে পারছে। সো আমরা যদি এটা লুসি মুভিটা দেখেন ম্যাম, ওইখানেও বলা হয়েছে মানুষের ব্রেইনের ক্যাপাসিটিটা যদি বাড়ায় 20%, 30% এভাবে বাড়তে থাকলে আপনি কি ইভেনচুয়ালি আমাদের ব্রেন নাকি 35-এ কাজ করা শুরু করলে আমরা এই যে ফাইবার বিভিন্ন নেটওয়ার্ক গুলো আছে না, এই যেমন ইন্টারনেটের যে ইয়েগুলা রে গুলা নাকি আমরা খালি চোখে দেখতে পারবো। তো এরকম অ্যাকচুয়ালি নাকি পসিবল যদি আমরা ওইভাবে ইয়ে করি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সাপোজ আল্লাহ যদি আমাদের মাইন্ড রিড করার ক্ষমতা দিতেন, ধরে নিলাম যা কেউ ডেভেলপ, তাহলে না তার লাইফটা খুবই প্যাথেটিক হতো। চিন্তা করেন, আমি ক্লাসে যে দাঁড়ায় আছে, আমি রিড করতে পারি, সবাই শুনতে পাচ্ছি, বলতেছে হ্যাঁ আজকে ম্যাডাম একটা বোরিং ক্লাস নিবে, মনে মনে বলতেছে দৌড় ম্যাডামের ক্লাস ভালো লাগে না, সব জেনে যেতাম, বিষয়গুলো হচ্ছে এরকম। তখন খারাপ লাগছে, আজকে ম্যাডামকে যা লাগছে না, সবই জানতাম, ওটাই বললাম, সবই জানতে পারতাম। তো ওটাই বলছি, পজিটিভ নেগেটিভ বোথ কমেন্ট জেনে যেতাম। তারপরে হচ্ছে গিয়ে ধরেন সাপোজ অনেকে থাকে যে, অনেক মুভিতে দেখেছি যে অনেক লো রেঞ্জের হচ্ছে গিয়ে সাউন্ড শুনতে পায়। আমি তো রাতে ঘুমাইতেই পারতাম না, কারণ একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, সেই শব্দ যদি আমার কানে আসে তাহলে আমি ঘুমাবো কিভাবে? বিষয়গুলো কি এরকম দাঁড়াতো না? তো এটাই হোয়াট ইফ ইউ গট এ পাওয়ার লাইক যে আপনি ঘোস্ট দেখতে পারবেন এন্ড তাদের হচ্ছে গিয়ে লাস্ট না, উইশ আমি গুলো আসলে আপনি পূরণ করতে। মানুষের মাইন্ড রিড করাটা আমার খুব ইচ্ছা। এটার ইচ্ছে আমার কাছে তো হিসেবে
হ্যাঁ বলেন। না, যে পারভেজউদ্দিন বললো না যে সাইকিয়াট্রিস্ট বসে থাকে ওখানে, ওরা পারে না। মানে রিড, ওইটাই তো, এখন এই রিড করার ইচ্ছা থেকে তো আচ্ছা রিড ম্যাম, করা সম্ভব না। একটা কোশ্চেন এটার ম্যাম। জন্য হচ্ছে আমি যেটা করি, আমি অবজারভেশন পাওয়ার বাড়িয়েছি। আমি যখন কারোর সাথে কথা বলি তাকে দেখতে থাকি, অবজার্ভ করতে থাকি, তো সেখান থেকে আসলে আমি অনেক কিছু মানে আমি দেখা যায় যেটা বলি সেটাই হয়। যে আমি জিজ্ঞাসা করি কি তোমার কি অস্থির লাগছে, বলে হ্যাঁ, আমি কিন্তু এটা বের করতে পারি। তো এইরকম এগুলা এগুলা সিম্পল সেইটাই ম্যাম, কিছু। আমাদের কোরআনেও বলা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে আপনি একজন মানুষকে ফার্স্ট নজরে দেখে তার সম্পর্কে 70% আইডিয়া করতে পারবেন। তো সাইকোলজিস্ট যারা তারা তো এটাই করে, আপনাকে দেখে আপনার কথাবার্তা হাবভাব বুঝে তখন তো আচ্ছা ভাই, তারা তো মেইন। একটা উত্তর দেন ভাই। আচ্ছা তাহলে এত মানে করাপশন কেন মানে মন্ত্রণালয়গুলিতে? ভাই এটা এখন আপনার আচ্ছা, মনে এখন কি এই চলে যেমন ডিসকাশনে যাব না, আমি আমি ডিভাইন অরিজিন থিওরি শেষ করব। তো ডিভাইন অরিজিন থিওরিতে যেটা হচ্ছিল ওটাই বলতে যাচ্ছিলাম, যে এটার কিন্তু প্রুফ পাওয়া যায় যে ডিভাইন অরিজিন থিওরিটা সায়েন্টিফিক্যালি প্রুফড, বিকজ যে বললাম যে প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে যদি আমরা যাই, আমরা গ্রিক সভ্যতার কথা বললাম, সেখানেও কিন্তু এরকমই হচ্ছিল যে তারাও বলতো যে গড সবকিছু ক্রিয়েট করেছে। ফারাওরা কিন্তু এই যে বলছেন উপাধি, তো তারা কিন্তু এটাই বলতো যে সব গড ক্রিয়েট করেছে। প্রথম দিকে তাদের কনসেপ্ট গুলো, কথাগুলো এরকম ছিল যে গড সব ক্রিয়েট করেছে, যে আমাকে ক্ষমতা দিয়েছে নীল নদের পানি আমি কন্ট্রোল করতে পারি। একটা সময় যে ক্ষমতাটা দিল সেটা হচ্ছে একটা সময় সে বড়াই করে ফেললো, আল্লাহর সাথে বড়াই করে ফেললো যে না আমি আর মানি না। সো এরকম হলো। তো মেইন কথা হচ্ছে যে গভর্নমেন্ট বলছে কেন, মানে গড যে এই রাষ্ট্রের কনসেপ্ট দিয়েছে, গড দেন পরে মেসেঞ্জার সেন্ড করেছে, তাদেরকে দিয়ে রাষ্ট্রটাকে হচ্ছে গিয়ে কন্ট্রোল করছে, এটার কিন্তু প্রমাণ পাওয়া যায় হিস্ট্রিতে গেলে। সো ডিভাইন অরিজিন থিওরি যদি আমি বলে থাকি, ইটস নট এ রং থিওরি। দেন ইন দ্য রেজ অফ খ্রিস্টিয়ানিজম, আমরা যদি খ্রিস্টিয়ানিজমের রিজনটা দেখি, মানে রেজটা দেখি ইন মেডিভাল পিরিয়ড, সেখানেও আপনি দেখবেন যে এই যে স্টেট, চার্চ, এগুলার একটা অ্যাক্টিভ একটা পাওয়ার প্র্যাকটিস ছিল। হ্যাঁ, ওখানেও কিন্তু এরকম হতো যে চার্চ মানে ধর্মীয় উপাসনালয় যেগুলোকে বলা হচ্ছে, সেখান থেকে একটা স্টেটকে কন্ট্রোল করা হতো, এবং বলা হতো যে স্টেট তো সবকিছু আল্লাহর তৈরি, মানে গডের তৈরি। সেই গডের তৈরি একটা জিনিস, গড কনসেপ্ট দিয়েছে, এখানে কি হবে সেটা ধর্মীয় উপাসনালয় থেকে সেটার হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এইটার স্টিল নাও এটার প্রুফ হিসেবে আমরা ভ্যাটিকান সিটিতে কিন্তু দেখতে পারি, বা পোপকে কিন্তু বলা হয় হচ্ছে গিয়ে যে পুরো খ্রিস্টান যে রাষ্ট্রগুলো আছে সেগুলো সে প্রধান। তো তার সিদ্ধান্তের উপরেই কিন্তু আর কোনো বড় সিদ্ধান্ত নাই। সো এবং এইটা কিন্তু ধারণা আছে, আই এম সরি টু সে, এই জিনিসটা কনসেপ্ট আছে যে তারা বিলিভ করে পোপ রিসিভ হিজ পাওয়ার ডিরেক্টলি ফ্রম গভর্নমেন্ট, এটা তাদের বিলিভ, ইউ নো, যে মেইন যে পোপ, তার সে পাওয়ারটা এখন পর্যন্ত এটা বিলিভ করে গডের কাছ থেকে এই পাওয়ারটা ডিরেক্টলি তারা রিসিভ করে, এবং সে যা চাবে সে চাইলে সেটা হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আমরা আসি, এটা কি ইসলাম ধর্মে নেই? অবশ্যই আছে। এই যে আছে কিছু, থাক না বললাম, ওনাদের মুরিদও থাকতে পারে। তো ইনারা মুরিদ বলে ফেলছেন ম্যাম, বলে ফেলছেন। এখানে কোনো মুরিদ টুরিদ নাই ম্যাম, বলতে পারেন। তো যেখানে হচ্ছে কি বড় বড় যে তাহেরি বাবার ফ্যান নাই তো? আশেপাশে তাহেরি বাবার ম্যাম আপনি যেটা সত্যি সেটা নির্ভয়ে বলতে পারেন। না না, সেটা ওটা মানে বাংলাদেশেও যে আছে, মানে আমরা যে এটা বিলিভ করি সেটা বলছি, মানে ইসলাম ধর্মে আছে সেটাও বলছি। আমরা এই যে কি আছে না, আমরা বিভিন্ন পীরের মুরিদ বিশ্বাস করি যে পীর তাকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি এটা ম্যাম মানুষ বানাইছে ম্যাম, এটা আল্লাহ মানুষ এটা তো আমাদের বানানো। এখন কথা হচ্ছে কি, তাহলে তো আমিও বলতে পারি আমারও কিছু ক্ষমতা আছে, আমিও এই যে বললাম আমি স্বপ্ন দেখে ফেলছি যে আমার ফিউচার কি হবে, বা আমি লাইফে অনেক স্বপ্ন দেখেছি যেটা একদম আমার লাইফে উইদিন 6 মান্থ এটা একদম অক্ষরে অক্ষরে ঘটে গেছে, আমি দেখতে পাইছি নিজের চোখে। ভালো মানুষদের আল্লাহ স্বপ্ন দেখায় দেয় ম্যাম, অনেক স্বপ্ন সত্য হয়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তো আমি দেখেছি। এখন যদি এগুলো আমি প্রচার করতে থাকি তাহলে কি আমি পীর মুরিদ হয়ে গেলাম? আমি তো পর্দাই করি না। তো কথা সেটা না, আপনার আল্লাহর সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, এই সম্পর্ক থাকার মানে এই না যে আপনাকে সে সেই ক্ষমতা দিয়ে দিয়েছে যে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। তো ডিভাইন অরিজিন থিওরির ক্রিটিসিজম আছে, ক্রিটিসিজম এন্ড অ্যালং সবকিছু বলছি, যদি আল্লাহ সেই ক্ষমতা আমাদেরকে দিতেনি মানে মানুষকে, তাহলে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সবচেয়ে বড় বাদশা বানায় পাঠাইতেন, তাকে তো এত গরিব একজন মানুষ হিসেবে পাঠাতেন না, সে তো দুনিয়ার পৃথিবীর মধ্যে
উনি সবচেয়ে বেশি কষ্ট সহ্য করছে। সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে। সবচেয়ে বেশি। একদিন না উনার ম্যাম হিস্ট্রি তিনি চাইলে পরাজিত করতে পারতেন, কিন্তু উনি ইচ্ছা করেই ওনার করেনি। যে ক্ষমতা ছিল উনি চাইলে পুরা বিশ্বকে উল্টায় পাল্টায় ফেলতে পারতো, উনি কিন্তু চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন না, চাঁদকে দ্বিখণ্ডিত করে ইভেন দেখিয়েছিলেন। ম্যাম এটা প্রুভও করছে, জি প্রুভ ম্যাম হয়েছে দেখাইছে। এখন এটা মডার্ন সায়েন্টিফিক্যালি সায়েন্সে। প্রুফ যে চাঁদ একবার দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, এটা জি প্রুফ ম্যাম। আছে, এবং চাঁদের ওই যে এটা দাগও আছে। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, উনার লাইফ স্টোরি পড়তে যে আমার একদিন মানে আমি খুব সহজে ইমোশনাল হই না, এত খারাপ লেগেছে। মানে উনার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যান, ওই সময়ের একটা ঘটনা আমি পড়লাম যে উনি একদম পাগল পড়া হয়ে গিয়েছিল। তা আমার মনে হলো যে এটা আমি জাস্ট আমার সোশ্যাল কন্টেক্সট থেকে আমি বলছি, আমার মনে হয়েছে উনি দোজাহানের সর্বশ্রেষ্ঠ মানব, যার জন্য এই দুনিয়ার সৃষ্টি। আমার মানে উনি কি কি পরিমাণ সুপুরুষ ছিল চিন্তা করেন। আমার তো মনে হয় উনাকে একবার দেখলে, যিনি উনাকে একবার দেখবে মানে সে তার প্রেমে পড়ে যাবে। মানে মানে প্রেমে মানে কি, মানে আর মনে হবে যে আর দুনিয়ার কাউকে না দেখে, আমার ধারণা তার সৌন্দর্য এরকম ছিল, বা তার অবভিয়াসলি এমনটাই ম্যাম। ম্যাম এমন নূর। উনার আমি তো ওনার বলি, দেহে শেষ করি। তো জি উনার ম্যাম। নূর এরকম ছিল, এরকম মনে হয়। তো সেই ব্যক্তি উনি যখন উনি উনার প্রথম স্ত্রী যাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, উনার সন্তানের মা ছিলেন, তিনি তার থেকে বড় ছিলেন। তিনি তার এর আগে দুটা বিয়ে হয়েছিল, তার একবার একটা ডিভোর্স ছিল, একবার হাজবেন্ড মারা গিয়েছিল, দেন তার থেকে বয়সেও বড় ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর অবশ্যই তার সৌন্দর্য নিয়ে কথা হতে পারে না, আমি জাস্ট এটা বলছি। তো তাকে কিন্তু সে খুব নির্দ্বিধায় গ্রহণ করেছিলেন, এবং এবং তার প্রতি ভালোবাসা এটাই বললাম যে সে থাকা অবস্থায় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো স্ত্রী ছিলেন না। এবং উনি মারা যাওয়ার পরে যে বললাম যে উনি একদম অলমোস্ট পাগলের মতো হয়ে গিয়েছিলেন। অথচ আমি বর্তমান যুগে অনেক ছেলেকেই পেয়েছি ওয়েল এডুকেটেড, আমি যথেষ্ট এডুকেটেড পার্সনদের সাথে ঘোরাঘুরি করি, চিনি, এরকম অনেক ছেলে পেয়েছি। বয়সে বড় বিয়ে করব, আরে যখন তারা স্ট্যাবলিশ হয়ে যায় তাদের চিন্তা থাকে ছোট কোচ্চা একটা ধরে নিয়ে বিয়ে করবে। এই যে চিরাঙ্গের ভাষা বলে কোচ্চা, এই জন্য বললাম, ধরে নিয়ে এসে বিয়ে করবে। তারপরে চিন্তা করে যে টাকা পয়সা থাকতে, মানে অনেক, ও মাই গড, ডিভোর্সি, সেপারেটেড, এই ঝামেলা এগুলো তো নেওয়াই যাবে না। মানে তারা নিজেদেরকে না জানি আল্লাহ কি ভাবেন, অথচ মানে ওয়ার্ল্ডের বেস্ট, মানে যার জন্য দুনিয়া সৃষ্টি, এর থেকে তো আর বড় কথা হতে পারে না। তার সে কি যা বলতে পারতো না যে আমারও এরকম একদম বেহেশত থেকে হুর এনে দাও আল্লাহ, আমি তাকে বিয়ে করব? বলতে তো পারতো। আমার এখন সমাজে ক্রিয়েট হয়ে গেছে ইভেনচুয়ালি, ফর এক্সাম্পল ধরেন আমি এরকম কোন একজন ডিভোর্সি, অথবা আমি আমার থেকে বয়সের কাউকে যদি ভালোবেসে ইয়ে করতে চাই, মাথায় একটাই কি, আমরা ধরেন মানে ফর এক্সাম্পল আমি অথবা যাকে পছন্দ করি তার, আমাদের কারো সমস্যা নেই। সমাজের মানুষের কথা থেকে না, এটা অ্যাকচুয়ালি এই যে এখন হচ্ছে, আমি হাবিবুল্লাহ ভাইয়ের সাথে এগ্রি করবো যে মাঝে মাঝে বাপ মাও অমুক কি বলবে তমুক কি বলবে, তো তোমার বউ তেমন একটা সুন্দর না, তোমার বউ একটু বয়সে বড়, ছেলের থেকে বেশি এডুকেটেড মেয়ে, তো এই জিনিসগুলোর ভয়েই না হচ্ছে আমরা সমাজে তেমন ভাবে লিড করতে পারি না। বাট অনেক ফ্যামিলিতে আছে, যেমন রিসেন্ট ভালোবাসার গল্প যে ক্লোজ আপ দেখা, এর মধ্যে একটা হইলো যে মেয়ের থেকে অনেক বড় তাহসান থাকে, তাও হচ্ছে মেয়ের বাবা বলতেছে মানে মা বলতেছে ডু ইউ ফিলিংস ফর হিম, হচ্ছে না হয়তো। তো অ্যাকচুয়ালি সমাজের জন্য আসলে না আমার অনেক আমার কিছু আমার আচ্ছা, আমার কারণ এই যে আমি শেষ করে নিই, থিওরিটা শেষ করি, তারপরে কথাগুলোতে যাব। তো এটাই বলতে চাচ্ছিলাম যে এই থিওরিটার জাস্টিফিকেশন আমরা পেয়ে থাকি। মেইন কথা হচ্ছে এটা, বিভিন্ন রিলিজিয়ন দিয়েও যদি আমরা যাই, ইসলাম বললাম, খ্রিস্টানিজম বললাম, আমরা হিন্দুজমও যদি যাই, আমরা এইটার প্রমাণ পাবো যে এই ধরনের, অর্থাৎ তারা নিজেদেরকে কিং বলে ডিক্লেয়ার করেছে, এবং হচ্ছে গিয়ে তারা বলেছে যে গডই সবকিছু ক্রিয়েট করেছে, গডের কাছ থেকে আমরা পাওয়ার পেয়েছি, এটার একটা প্রুফ আমরা পেয়ে থাকি। এবার সে what are the problem with the divine origin theory? Obviously every theory has some problem. So the main problem is divine origin theory is that it's manipulated, মানে এটা কি কোনো কথা যে গড একজনকে সিলেক্ট করবে অ্যাজ আওয়ার রুলার? গডের কি ঠেকা পড়ছে যে দেওয়ানবাগিরে আমার রুলার হিসেবে পাঠিয়ে দিবে? সাপোজ আমি জাস্ট বললাম, ঠিক আছে, এরকম কোনো বিষয় নাই কিন্তু, মানে যে আমি গড কেন কাউকে সিলেক্ট করবে? খুব মানে আমি যদি সায়েন্টিফিক্যালি চিন্তা করি, গড আমাকে বিচার বুদ্ধি দিয়েছেন, বলেছে তুমি কাজ করো, সেই অনুযায়ী হয়তো আমি
রুলার হতে পারি, বাট ইট ডাজন্ট মিন গড আমাকে আমার গায়ে ওহি ফালাই দিল। তাহলে তো দিলে তো, ওই যে আমি এটাই বললাম, দিলে তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়ার সবচেয়ে বড় বাদশা হিসেবে রেখে দিতেন, তার ইমর্টাল হিসেবে পাঠিয়ে দিতেন, তাকেই সবসময় তাকে দিয়ে সবকিছু করতেন না? এটাই করতে পারতেন। আচ্ছা, এটা একটা প্রবলেম। তারপরে যেটা হয়, মানুষ যখন সুপ্রিম পাওয়ারটা পেয়ে যায়, মানুষ অন্ধ হয়ে যায়। মানুষ অন্ধ হয়ে যায়, সে তার পাওয়ারটাকে মিসইউজ করে, এবং দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে যারা সুপ্রিম রুলার হয় তারা কখনোই ডেভেলপমেন্টের পারপাসে কাজ করে না, সেলফ ডেভেলপমেন্টে কাজ করে। যেটা আমরা মিশরীয় সভ্যতা থেকে যদি যাই, এখন প্রেজেন্ট সিচুয়েশনেও যদি যাই, সেখানে আমরা এই জিনিসগুলো দেখছি। যেখানে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করা হয়েছে, এটাকে এইভাবেই বলা যেতে পারে, বা ধর্মকে কেন্দ্র করে যে রাষ্ট্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ধর্মীয় বিষয়টাই যেখানে চলেছে, সেই রাষ্ট্রের পরিণতি কখনোই ভালো হয়নি। সেটা হিন্দুজমের ক্ষেত্রে আমি বলতে পারি, ইন্ডিয়াতেও অনেক ক্ষেত্রে গোঁড়ামি আছে, সেখানেও এখানে কিন্তু এই জিনিসগুলো আছে। আমি খ্রিস্টানদের ক্ষেত্রে বলতে পারবো, ওদের কিন্তু ক্যাথলিক এন্ড হচ্ছে গিয়ে ওরা যারা অরিজিনাল, যেটাকে বলে আর একটা জানি কি, এই দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট কনফ্লিক্ট আছে। আমাদের শিয়া সুন্নি এরকম বলে, ওদের মধ্যেও এই ধরনের ক্লাস ডিসক্রিমিনেশন আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু নিয়ে মানে ঝামেলা আছে। তারপরে আরো একটা যেটা সেটা হচ্ছে গিয়ে যে এটা কি মানে একটা মানে খুব অ্যাবসার্ড একটা ব্যাপার না, যে গড একদিন ঘুম থেকে উঠে ঘুম থেকে হতো না, মানে গডের একদিন ইচ্ছা হলো রাষ্ট্র বানায় ফেললো। কিভাবে রাষ্ট্র বানাইলো? গডের একদিন ইচ্ছা হলো রাষ্ট্রের সব অর্গান গুলা, এই অর্গান এইভাবে চলবে এইভাবে বানায় ফেললো। তো এই ধরনের অনেক ধরনের কন্ট্রোভার্সি আমরা চাইলেই আনতে পারি। আর মেইন কথা হচ্ছে সায়েন্স, অ্যাকর্ডিং টু সায়েন্স, আমরা যেহেতু সবকিছু সায়েন্টিফিক্যালি প্রুভ করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে ঠিক আছে, এই থিওরি জাস্টিফিকেশন পাওয়া যায় যে এটার প্র্যাকটিস ছিল হিস্ট্রিতে, এটার আমরা পাই। বাট এই ধরনের কোনো সায়েন্টিফিক প্রুফ নাই যে গড ডিরেক্টলি বলছে যে পোপকে তুমি সব ক্ষমতা দিয়ে দাও, পোপ হচ্ছে কি আমার সাথে ডিরেক্টলি কথা বলতেছে আর কাজ করতেছে। ওই যে পিকে মুভিতে দেখায় যে গডকে ফোন করে, আরে গড এত সোজা, গডকে ফোন করলাম আর গড আমার সাথে কথা বলে ফেললো। গডে তো আরো 700 কোটি মানুষ আছে, এদের কান্নাকাটি দেখতে দেখতে আমার মতো একটা কোথাকার কোন ছাড় এর কান্নাকাটি শোনার কি সময় আছে? এটাই হচ্ছে বিষয়। हमारी रिमोट हुआ खो गए। সো এটাই হচ্ছে ডিভাইন, আচ্ছা এটাই হচ্ছে ডিভাইন অরিজিন থিওরি। আমি স্লাইডটা শেয়ার করবো, স্লাইডটাতে মেইনলি এখান থেকে আপনারা পড়বেন। এবং এই যে অরিজিন অফ স্টেট, এই থিওরিটা মানে এই আমরা আজকে যে কনসেপ্টটা পড়ছি, এই অরিজিন অফ স্টেট পড়ার সময় আপনাদের জন্য ওপেন, মানে আমি যেটাকে বলবো যে এটা আপনাদের জন্য হচ্ছে গিয়ে কন্টেন্ট গুলো ওপেন, অর্থাৎ এনি অনলাইন কন্টেন্টে আপনি যেতে পারেন এবং সেখান থেকে আপনাদের পড়লেই হবে। এখন একটা কোশ্চেন নিব, নিয়ে আজকে ক্লাসটা শেষ করে দেব। নেক্সট ক্লাসে এটারই আরেকটা থিওরি আছে, ইভলিউশনারি থিওরি, যেটা আজকে শেষ হয়ে যেত, কিন্তু আজকে আসলে কথাবার্তা এটা হচ্ছে না, এটা শেষ করতে আমার একটু সময় লাগবে। আই নিড অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার টু কমপ্লিট দ্যাট। তো এটা নেক্সট ক্লাসে করব। একটা কোশ্চেন নিব, দেন আজকে ক্লাসটা শেষ করে দেব। আচ্ছা, যারা কথা বলেনি এরকম কারো কাছ থেকে কোশ্চেন নেই, আমাদের সিআর এর কথা শুনি। নাইম, জি ম্যাম। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে স্যার? ম্যাম কোশ্চেন আসলে মানে আমি যখন এটা রিভিউ করব তখন বুঝতে পারবো ম্যাম, আসলে মানে এই টাইপের কোর্স সম্পর্কে ধারণা খুবই কম, তো এজন্য আমাকে আবার রেকর্ডটা ভালোভাবে শুনতে হয় ম্যাম, এজন্য আমি এখন ইনস্ট্যান্ট বলতে পারছি না যে কোনো কোশ্চেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমি রনির কোশ্চেন দিয়ে স্টার্ট করব, যে ওনার কি প্রবলেম আছে এটা দিয়ে স্টার্ট করব। আচ্ছা, আমি একটু মানে আমার বাসায় নেট কানেকশন একটু ডিফিকাল্টিস ফেস করছি, এইজন্য আপনাদের ভিডিওস গুলো আমি ইউটিউবে আপলোড করেছি, আপলোডও না মানে আপলোডে করে প্রসেস করে রেখেছি, বাট এটা আমি শেয়ার করতে পারছি না বিকজ অফ মাই ইনস্টেবল নেট কানেকশন। আমি হয়তো আজকে বা কালকের মধ্যে চেষ্টা করব দিয়ে দিতে। ওকে ম্যাম, দিয়ে দিন, আমাদের সামনে ছুটি আছে তো ম্যাম, আমরা কভার করতে হ্যাঁ পড়তে পারবেন, এই জন্য। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমাদের নেক্সট টুইসডে দেখা হবে। নিজেরা ভালো থাকবেন, নামাজ কালাম পড়বেন, প্রে করবেন, আমার জন্য প্রে করেন, সবার জন্য প্রে করেন। জি ম্যাম, ম্যাম আপনিও আমাদের জন্য দোয়া করবেন ম্যাম। ইনশাআল্লাহ, অবশ্যই। টিচারের দোয়া কবুল হয় বলে করতে হয়। জি ম্যাম। তাহাজ্জুদ পড়ে দোয়া করতে পারেন ম্যাম, ওই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল। ম্যাম ভালো থাকবেন। ওকে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ সো মাচ।